হাসিনার প্রতিহিংসা, যেভাবে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে সবকিছু আলোচনা করা হবে। উচ্ছেদ করেছিলেন। ৪২ বছর ধরে তিনি সেই বাড়িতে থাকতেন। সেই বাড়িটি বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের বাড়ি, সেই বাড়িটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির বাড়ি, সেই বাড়িটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের বাড়ি, সেই বাড়িটি বাংলাদেশের তিনবারের যিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি। তো সেই বাড়ি থেকে তাকে অত্যন্ত কি বলবো, অপমানজনক ভাবে গায়ের জোরে শক্তি প্রয়োগ করে সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। এই বিষয়টি নিয়ে কিছু ঘটনার পেছনের ঘটনা এবং কিভাবে তাকে উচ্ছেদ করা হয় সে জাতীয় বেশ কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ ফুটেজ দেখাবো, প্লাস আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আমার সঙ্গে যোগ দিচ্ছেন বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার ওই সময়টায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সিকিউরিটি ইউনিটের অফিসার ইনচার্জ ছিলেন কর্নেল মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আমরা ইতিহাসের কিছু এই কলঙ্কজনক যে ঘটনা সে বিষয়টির কিছু বিষয় আমরা জানতে পারবো, আমরা আশা করি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম কনক ভাই, ধন্যবাদ আমাকে অনেকদিন পরে আবার আপনার অনুষ্ঠানে জয়েন করানোর জন্য। আর আপনার যারা দর্শক যারা এই মুহূর্তে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাই দেখে সালাম এবং শুভেচ্ছা। তো দর্শক, আমরা প্রথমে একটু দেখি যে বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার পরে তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে তিনি যে বক্তব্য দিয়েছেন, পরবর্তী যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলো আপনারা দেখবেন যে বেগম জিয়ার যে দাবি বা উনি যা বলেছিলেন সেগুলো কতটুকু অ্যাকুরেট ছিল। কারণ বেগম জিয়াকে এই বাড়িটি জিয়াউর রহমানকে দেয়া হয় 1981 সালের 13 জুন। এই বাড়িটি তাকে সরকার ইজারা দলিলের মাধ্যমে এটি সরকার তাকে দেয় এবং সেই বাড়িতে তিনি 81 সাল থেকে 2010-এর 13 নভেম্বর পর্যন্ত থাকতে পারেন। এর মধ্যে 2009 সালে হাসিনা ক্ষমতায় আসার পর 20 এপ্রিল তাকে প্রথম বাড়ি ছাড়ার নোটিশ দেয়, পরে আরো 2বার নোটিশ দেয় এবং সেই নোটিশটি হাইকোর্টে চ্যালেঞ্জ করলে হাইকোর্ট সেই আবেদনটিকে সেই নোটিশকে বৈধ বলে ঘোষণা করে। কিন্তু বেগম জিয়াকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তখন বিএনপির আইনজীবীরা এই আদেশের বিপক্ষে লিভ টু আপিল করেছিলেন। সেই লিভ টু আপিল শুনানির আগেই তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তো বেগম জিয়াকে উচ্ছেদ করার পরে তিনি একটি প্রেস কনফারেন্স করেন তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, যে আমরা একটু শুনি। ওরা মন নিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকম ভাবে একটা সরকারের এই আচরণ। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীন ভাবে বলপূর্বক উচ্ছেদ করা হলো। এতে মহামান্য আদালতের সম্মান, অভিপ্রায় ও ভাবমূর্তিকে জঘন্য পন্থায় পদদলিত করা হলো। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। আপনারা গেলে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে দেয় আপনারা দেখে আসেন কিভাবে ভেঙেছে তারা। প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে।
তারপরে আমার একটা স্টাডি রুম, সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে, তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে। তারপরে আমার বেডরুমে এসছে, বেডরুমে ধাক্কা মেরে 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 লাথি মেরে 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 সব ইয়ে করে, তারপরে বেডরুমে ভেঙে, এখনো আছে ভাঙা, ভেঙে তারপরে তারা ঢুকেছে ভিতরে। ভিতরে ঢুকে সব লাঠি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে, ঢুকে সব আমার জিনিসপত্র সব ই করেছে, এমন ভাবে ইয়ে করেছে, তারা টানতে টানতে নিয়ে এসেছে। বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কজনক দিন ছিল 2010 সালের 13ই নভেম্বর, এবং পরবর্তীতে আমরা যেটি দেখি যে গত বছরই শেখ হাসিনা, পলাতক শেখ হাসিনা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার একটি বক্তব্যের মাধ্যমে আমরা আসলে প্রথম একটি চিত্র পাওয়া শুরু করি যে আসলে কি হয়েছিল। আপনারা যদি একটু দেখেন। আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই বের করে দেবো, বের করে দিচ্ছি। এবং আপনি দেখেন যে এরকম একটা কথার পরে আওয়ামী লীগের উন্মাদগুলো কিন্তু হাততালি দিচ্ছে, অর্থাৎ মানে ফ্যাসিস্টের অনুসারীদের মনের মধ্যেও কোনো রকমের কোনো বিবেচনা বোধ নাই, বিবেকবোধ কাজ করে না। তো হাসিনার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের কথা যাই বলা হোক, যাই হোক, হাসিনার নির্দেশে বিচারপতিরা এই রায়টি দিয়ে বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ব্যবস্থা করেছিলেন। তো বেগম জিয়া যে অভিযোগ করছেন যে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে উঠিয়ে নিয়ে আসতে বলা হয়েছে। দর্শক, আমি সেই সময়কার একটা এক্সক্লুসিভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যে কি হয়েছিল সেদিন 13ই নভেম্বর 2010-এর শহীদ মইনুল রোডের যে বাসভবন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসভবন, বেগম খালেদা জিয়া যে বাসভবনে তিনি 42 বছর ছিলেন, সেই বাসভবনে থেকে তাকে বের করার আগে পরের অনেক বড়, অনেক লম্বা ফুটেজ ছিল। খুব সামান্য একটু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার সিকিউরিটির জন্য পুলিশ এসেছে, অন্য কিছুর জন্য না ম্যাডাম। ঘটনা তো আপনারাই ঘটাচ্ছেন। আমরা বলতে কাকে আপনি ইন্ডিকেট করছেন ম্যাডাম? আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি। হ্যাঁ, তাহলে তো আপনাকে একটু গভর্নমেন্টের যেহেতু অর্ডার আসছে, আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম, আমাদের একটু সহযোগিতা করতে হবে। না, সহযোগিতা আমি করতে চাই, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন না। হ্যাঁ বুঝছি, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনারা দরজা বন্ধ করছেন। ম্যাডাম আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই। আমার সময় লাগবে আমি বলেছি। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করিস, আমি তো অসহযোগ আমি করি করা আছে। বেশি কথা বলছেন, আমরা বেশি কথা বলতেছি না, আমরা বিষয়টা নিতই না নিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে, তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। আমাদের আদেশের উপরে তো কোনো স্টে অর্ডার নেই ম্যাডাম। 12-11 তারিখে ডেট শেষ হয়ে গেছে, 1 মাস 30 দিন, যে গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছিল 30 দিন, সেই 30 দিন শেষ। এখন গভর্নমেন্ট ক্যান টেক দ্য পজিশন। আপনারা তো সব জিনিস ইলিগ্যাল করছেন, এই কোনো কিছু করছেন না। আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগ্যাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন, সব গায়ের এটা আদালতের বিষয় ম্যাডাম। এরপরে আপনারা সব গায়ের জোর করতেছেন। এই রাস্তাটা ক্লিয়ার করুন তো। আপনি দেখছেন বুঝতে পারছি, বলতেছে ধরে নিয়ে আসো আরে। জি জি, আমি ওখানে ছিলাম, তো আমি জানি জিনিসটা। না, আমার এই যে সবাইকে সরে যেতে বলো।
তালুকদার এই যে সামনে আছে হ্যান্ডব্যাগের সামনে আছে সামনের সিটে ওনার কালো হ্যান্ডব্যাগ তাহলে আপনারা আমার ঘরের দরজা ভেঙে ঢুকেছেন, সব দরজা ভেঙেছেন, দরজা ভেঙে তারপরে আপনারা ঢুকেছেন। আপনার কি দরজা ভেঙেছেন কিনা? না দরজা না অবশ্যই ভেঙেছেন। এটা ভেঙেছেন, না এটা রিপেয়ার করে দেবো এইটা ভেঙেছেন, আরেকটা ভেঙেছেন, না ভাঙা হয়নি না কোনো দরজা ভাঙা হয়নি তারা ভেঙেছেন। ভাই শেষে যে বেগম জিয়া গাড়িতে উঠে দাঁড়িয়ে এই যে মানে এই দৃশ্যটা আমার কাছে খুব কষ্টে এখানে একটা বিষয় স্পষ্ট, এটা শুধু ব্যক্তিগত নয় বরং ক্ষমতা আর প্রতিহিংসা রাজনীতি এক দীর্ঘ অধ্যায়। ইতিহাস বলছে সিদ্ধান্তগুলো হঠাৎ করে আসে ধরেন দরজা ভেঙে ঢুকে যেভাবে বলা হচ্ছে ধরে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। তো আপনি তো তখন আর্মি সিকিউরিটি ইউনিটের ওসি, মানে কি কেন হলো, মানে কারা ছিল, কিভাবে হলো, আমরা একটু ইনসাইড স্টোরিটা জানতে চাই। আচ্ছা, প্রথমে হচ্ছে যখন এই জিনিসটা মামলার রায়টা হলো তখন আমার অধিনায়ক যে ছিলেন কর্নেল আক্তার হামিদ খান, উনি আমাকে রিং দিয়েছিলেন, বললো যে অলরেডি মামলার রায় হয়ে গেছে, সম্ভবত কালকে তাকে উচ্ছেদ করা হবে। তো উচ্ছেদ করার সময় ওখানে মেইনলি এটা পরিচালনা করবে ডিজিএফআই, অফিসিয়ালি করবে হচ্ছে স্টেশন হেডকোয়ার্টার। স্টেশন হেডকোয়ার্টার সিইও, চিফ এক্সিকিউটিভ, যে যেটা এস্টেটের দায়িত্ব যার সিইও থাকে একজন, বোধহয় নামটা অ্যাপয়েন্টমেন্টের নামটা ভুলে গেলাম, মানে একজন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, সে থাকবে। স্টেশন হেডকোয়ার্টারের দায়িত্ব হচ্ছে এটা ইভাকুয়েট করা, এবং এর ব্যাকগ্রাউন্ডে মেইনলি থাকবে হচ্ছে ডিজিএফআই। অ্যাকচুয়ালি মানে ওখানে আমি যত কনসেন্ট্রেশন দেখেছিলাম সবচেয়ে বেশি অফিসার ছিল ডিজিএফআই এর, প্রায় 5-6 জন অফিসার ওখানে ছিল। আচ্ছা, এটা যখন হয় তখন এর আগের দিন আর্মি হেডকোয়ার্টারে একটা কনফারেন্স হয়, যেখানে আমার সিও গিয়েছিল নাকি আক্তার হামিদ স্যার। ওখানে যেহেতু তৎকালীন সেনাপ্রধান ছিলেন জেনারেল মবিন, উনি সম্ভবত বিদেশে ছিলেন তখন, অ্যাক্টিং চিফ ছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়া, তখন উনি ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল। এবং আমি যেটা শুনেছি যে ওখানে অ্যাকচুয়ালি এর আগেই 2-3 সপ্তাহ আগেই একটা কনফারেন্সের মধ্যে উনি অ্যাকচুয়ালি প্ল্যান লে আউট করেছিলেন, যে কিভাবে প্ল্যানটা মেইনলি দিয়েছিল উনি তারেক সিদ্দিকীর কাছে, যে কিভাবে ওই জায়গাটা অ্যাবান্ডন করার সাথে সাথেই, মানে তখন একটা সম্ভবত ওই যে আপনি জানেন গোয়েন্দা সংস্থা নর্মালি পাবলিক অপিনিয়ন একটু ম্যানিপুলেট করার চেষ্টা করে, যেহেতু জানে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আমাদের বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা এবং প্রেসিডেন্ট ছিলেন। সো তারা একটা প্রচার করে যে এখানে বিডিআর পিলখানায় যে অফিসাররা যে যারা নিহত হয়েছে শহীদ, ওই অফিসারদের ফ্যামিলিদের জন্য বাসা বানানো হবে, এটা মানে প্রচার করতে থাকে আর কি, জাস্ট টু ম্যানিপুলেট পাবলিক অপিনিয়ন। পরবর্তীতে বাট অ্যাকচুয়াল প্ল্যান যেটা ছিল এটা আমি পরে জেনেছি, সেটা হচ্ছে যে ওখানে বাসাটা অ্যাবান্ডন করার সাথে সাথে ওখানে একটা 3টা বড় বড় বিল্ডিং উঠে যাবে অফিসারদের অ্যাকোমোডেশন ফ্যামিলি আর কি, যাতে পরবর্তীতে আর কেউ এখানে যাতে আর কোনো মানে এই বিল্ডিংটা যেন নাম নিশানা দুনিয়া থেকে মুছে যায় আর কি। সো আমার দায়িত্ব ছিল হচ্ছে মেনলি হচ্ছে ওখানে কি হচ্ছে না হচ্ছে, যেটা হয় যেহেতু একটা সেন্সিটিভ অপারেশন, যদিও আইনের ভাষায় আমাদেরকে বলা হয়েছে যে কোর্টের অর্ডার হয়েছে, অতএব কোর্টের অর্ডার এক্সিকিউট করবে এবং করবে হচ্ছে কাজটা করবে হচ্ছে স্টেশন হেডকোয়ার্টার এবং ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং পুলিশ। অ্যাকচুয়ালি পুলিশের বেশ একটা বড় একটা স্কোয়াড ছিল, এর মধ্যে এই যে আপনি দেখছেন যে কথা বলতেছে যে মহিলা, ওইটা একটা পুলিশের একটা সম্ভবত এএসপি ছিল, আমি নামটা ভুলে গেছি, সে ওখানে ছিল, সে এগুলা কন্ট্যাক্ট করতেছিল। আমাদের মিলিটারির কিছু অফিসার ছিল, এরা সবাই ছিল হচ্ছে ম্যাক্সিমাম ডিজিএফআই এর। তো ওখানে যখন প্রথম দিয়েই আমরা সকালবেলা ওখানে গেলাম,
আমার এসইউতে যেটা ছিল, আমি 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 গিয়েছিলাম ওখানে, প্লাস আমার 4 জন সৈনিক ছিল, প্লাস আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও ক্যামেরা হ্যান্ডেল করেছি ওখানে, ওখানে টোটাল 3 জন ক্যামেরাম্যান ছিল, একটা সম্ভবত ডিজিএফআই এর, আর একটা ছিলাম আমি, আর একটা কে ছিল আই এম নট, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। তো সকালবেলা আমরা যখন গেলাম, যাওয়ার পরে প্রথমেই যেটা রেগুলেশন অনুযায়ী ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার যে আছে তার যে স্টাফ, তখন ওই মাইকের মাধ্যমে বলতেছিল যে এই পড়তেছিল যে কোর্টের ভার্ডিকটা পড়তেছিল, আমরা এখানে এটা নিয়ে অনেকক্ষণ টাইম গেল, ঘন্টাখানেক পরে। তারপরে এর মধ্যেই আমার সেই বিখ্যাত কোর্সমেট জিয়াউল হাসান, সে এসেছিল তার 2জন র্যাবের সৈনিক নিয়ে, যারা ওই যে ওয়্যার কাটার যেগুলো, মানে তারা একটা দুজনে দুটো পিট ব্যাগ ক্যারি করতেছিল, মানে আমরা আর্মির ভাষায় বলি পিট টু, ওটার ভিতরে ওই যে মানে হেভি ডিউটি ওয়্যার কাটার ছিল। সো ওয়্যার কাটার দিয়ে প্রথমে গ্রিল গুলো কাটা হয়, গ্রিল কাটার পরে ভিতরে এক স্তর যাওয়ার পরে আবার দেখে আবার দরজাগুলো বন্ধ ছিল। এইভাবে করে শেষ পর্যন্ত ওই ম্যাডাম যেভাবে বলতেছিলেন যে প্রথমে একটা স্টাডি রুম ছিল, এবং স্টাডি রুমের পরে বাকি ডোরগুলা মানে কোনো ভায়োলেন্ট শক্তি দিয়ে করতে হয় না, ভাঙতে হয় না, বাট ওই যে দরজাটা ছিল ওটা আবার সেই জিয়ার ওই পার্টি গিয়ে ওই দরজাটা ভেঙেছিল। দরজাটা ভাঙার পরে ওই কনভারসেশনটা আপনারা যেটা দেখেছেন আর কি। তো ওখানে বলেন, কোশ্চেন আছে কোনো থাকলে বলেন। না, কোশ্চেন মানে যে সেই সময় ধরেন ডিজিএফআই চিফ ছিল তো মেজর জেনারেল মামুন খালেদ। ভূমিকা কি ছিল? মানে আমি ধরেন যে একজন, মানে এই বাড়িটা ধরেন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র হলে এই বাড়ি থেকে যদি আমি উচ্ছেদও করি, এটি আমি জাদুঘর হিসেবে রেখে দিতাম, যে এখানে আমার সেনা প্রধান, স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর যে বাসস্থান, এটি সংরক্ষিত জায়গা হিসেবে ঘোষণা করা হতো। কিন্তু সেটি না করে বিডিআর এর সদস্যদের নিহত পরিবারকে বাড়ি দেওয়া হবে বলে অ্যাপার্টমেন্ট বানানো। তো মানে এটার মানে ইন্টারনাল প্রতিক্রিয়া আর কি ছিল, বা মানে এখন কি করা যেতে পারে, আপনি কি মনে করেন? না, এখন যেটা হয়েছে মানে মানে আমরা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের যে রাজনীতিটার মধ্যে একটা প্রতিহিংসা রাজনীতি, আমরা কালচারটা এমন ভাবে করেছি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ঘটনাটা যখন হয়েছে, তখন এইটার ব্যাকলিশ হিসেবে কিন্তু দেখেন যে এই আগস্ট বিপ্লবের পরে কিন্তু সবাই 32 নম্বর রোডে আগুন দিয়ে দিয়েছে, তাই না? আমাদের তো এই বিল্ডিংটার সাথে বা এই ঘরের সাথে কোনো শত্রুতা নেই, তাই না? হ্যাঁ, ইভেন জেনারেল জিয়া একজন নেতা, ইয়ার সময় আমাদের 71-এর সময় ক্ষুদ্র উনি পালিয়ে গিয়েছিলেন সুটকেস নিয়ে, আমরা সবাই জানি। তারপরে তো উনার নামটা বিক্রি করে তো অ্যাটলিস্ট একটা আমাদের মুক্তিযুদ্ধে উজ্জীবিত করা হয়েছে, তাহলে আমাদের কিন্তু না, এখন ধরেন মানে 32 নম্বরের যে ঘটনাটা আপনি বলছেন, এটা হচ্ছে ধরেন গত 16-17 বছরে হাসিনা যেভাবে মুজিবকে আপনার পীর বানাই ফেলছে, মানে ওইটা আমি বলতেছিলাম যে জায়গায় জায়গায় 4000 কোটি টাকা দিয়ে এই মূর্তি বানাইছে। আর তাছাড়া মনে করেন যে এই যে শেখ মুজিব যে বাকশাল বানাইছে, সমস্ত টিয়া করে দিছে, এগুলা কিন্তু আমরা ভুলে যেতাম। এই শেখ হাসিনা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিয়েছে, প্লাস এই যে বাসাটা থেকে করাই দিয়ে কিন্তু এখন দেখেন, মনে করেন যে যারা আইনের শাসনে বিশ্বাস করি, আমি আইনের শাসনে বিশ্বাস করি, তারপরেও যখন 32 নম্বর যখন আগুন জ্বালাইছে, তখন কিন্তু আমার ভিতরে একটা ঠিক আছে করছে, মানে এই অ্যাটিটিউডটা আমার ভিতরে আসছে। বাট আমি কিন্তু আইনের শাসন মেনে চলি। আমি ডিপ ইনসাইড মাই মাইন্ড আমি বুঝতেছি এই বিল্ডিংটা পোড়ানোটা ঠিক হয় না, কিন্তু আমি কিন্তু মনে মনে খুশি হচ্ছি। কি জন্য? বিকজ শেখ হাসিনা আমাদেরকে লাস্ট 16 বছরে যে একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে গেছে, সো আমরা কেউই এটা নিয়ে কথা বলি নাই। এটা হচ্ছে এখন মানুষের মধ্যে তো মনের ভিতরে কারো কন্ট্রোল নাই। আমরা যতই সুশীল হই, যতই আইনের শাসন মানি, কারণ আমরা চোখের সামনে দেখেছি প্রায় 1500-এর উপরে লোক মারা গেছে আমাদের চোখের সামনে, কি শেখ হাসিনার জন্য। তো শেখ হাসিনার জন্য আমাদের সিম্প্যাথি কোত্থেকে থাকবে? মানুষ হিসেবে যে থাকবে, মানে ফেরাউনের জন্য তো সিম্প্যাথি নাই। আমরা যদি কোরআন শরীফ পড়ি, আমরা দেখতেছি ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে করছে, ইভেন আমাদের চোখের সামনে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেনাবাহিনীকে এই হাসিনা সরকার যেভাবে স্পয়েল করেছে, এবং এটা শুরুটাই হচ্ছে 25 ফেব্রুয়ারির ইয়েটা দিয়ে, আর তারপর হচ্ছে এই কি বলে এই ম্যাডাম খালেদা জিয়ার বাসা থেকে উচ্ছেদ করা নিয়ে। এবং মুজিবের শুধু তো উচ্ছেদ তো না, উচ্ছেদের পরে আমরা দেখলাম যে একদিন পরে সেখানে সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হলো,
আচ্ছা মদের বোতল নানা কিছু দিয়ে বেগম জিয়াকে আরো হিউমিলিয়েট করার চেষ্টা করা হলো। এটা হচ্ছে ইন্টারেস্টিং স্টোরি। একটু যদি শুনি আপনার কাছ থেকে আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং স্টোরি। প্রথমে তো মনে করেন যে প্রথম দিন যেটা হলো, আপনি ভিডিও ফুটেজে দেখেছেন যে টাইম লাগলো, আস্তে আস্তে সবকিছু রেডি করাইলো, তারপরে তাদেরকে এখান থেকে ম্যাডাম জিয়াকে সরাই দিল। সরাই দেওয়ার পরে একটা পার্টি প্রথমেই শুরু হচ্ছে যে তারা আচ্ছা, আমরা তো ভিডিও টিডিও নিয়ে এবং ডিজিএফআই লোক ছবি টবি তুলেছে। তোলার পরে আমাকে 2 দিন পরে হঠাৎ করে ডিজিএফআই থেকে ফোন করলো, ডিজিএফআই আর্মি ডেস্কে অফিসারের নামটা ভুলে গেছে, ফোন করে বললো যে স্যার, ও না এটা ফোন করাটা পরে এরা আচ্ছা, ওই দিন আমাকে এমআই ডাইরেক্টর থেকে বললো যে সমস্ত সাংবাদিকরা আসবে ওই ইয়াতে ওই বাড়িটা দেখতে, ম্যাডাম জিয়ার বাড়িটা দেখতে, অতএব তুমি তাড়াতাড়ি গিয়ে ওইটা আগে একটু ইন্সপেকশন করে আসো কি অবস্থা। মানে জাস্ট ডাইরেক্টর মিলিটারি জানতে যাচ্ছে না আমার কাছে গিয়ে। তা আমি সাথে সাথে ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে এখনই চলে আসবে, সাংবাদিকরা বাইরে লাইন আপ হয়ে আছে। আমি আগে ভিতরে ঢুকেছি, গিয়ে দেখি যে ওই যে দরজা যেটা ভাঙার পর তো ওটাকে রিপেয়ার করছে। তো মানে মানে রিপেয়ার করার পরে তো অ্যাটলিস্ট ওই যে নিচে গুড়া টুড়া যেগুলো আছে ওগুলা তো মানে সরাবে, কিছু সরাই, মানে যে কেউ এসে দেখতে বলছে যে এই যে দরজাটা ভাঙছিল যে, ততক্ষণে সাংবাদিকরা ঢুকে গেছে। আচ্ছা, ঢুকার পরে তো সবাই সবকিছু বিভিন্ন অংশ দেখতেছে। এর মধ্যে আমি মানে প্রথমে আমি ম্যাডামের ঘরের পাশেই ছিল একটা ছোট ফ্রিজ ছিল। ফ্রিজের মধ্যে তখন সাংবাদিক শ্যামল দত্ত গিয়েছে, শ্যামল দত্ত ফ্রিজটা খুলেছে এবং ওখানে ওয়াইনের বোতল ছিল বোধহয় 2টা বা 3টা। তো আমি দেখে একটু অবাক হইলাম। মানে পরবর্তীতে মানে তখন তো জিয়া তো আমার তখন ক্লোজ ফ্রেন্ড, তখন জিয়া বলল যে জিয়া বরিশাল্লা ভাষায় কইলো আর কি, আমি স্যারের আগেই কইছিলাম এই সমস্ত জিনিস না দিতে, এটাকে দেওয়ার কি দরকার ছিল। মানে জিয়া বলতেছে আর কি, বরিশালে তার অ্যাকসেন্টে আর কি। মানে অ্যাকচুয়ালি মামুন খালেদ স্যার এটা প্ল্যান করছে, যদিও অনেকে অনেক কিছু বলছে, বাট আই ওয়াজ এ উইটনেস দেয়ার। এবং জিয়ার সাথে আমার কনভারসেশন হচ্ছে এইভাবে যে বলতেছে আমি আগেই না করছিলাম না করতে, কিন্তু ওই মামুন খালেদ স্যার ওখানে ইয়াটা ঢুকাইছে, ওই যে ওয়াইন ঢুকাইছে এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে। দ্যাট ওয়াজ এ ডিসগাস্টিং থিং এভার। সবচেয়ে অবাক হচ্ছে এই কাজটা করছে হচ্ছে মকসুরুল, মেজর মকসুরুল, আপনারা সবাই জানেন। মানে অনগ্রাউন্ডে কাজটা করছে হচ্ছে মকসুরুল, সে ছিল হচ্ছে ডিজিএফআই আর কি। তো আমাদের মিলিটারি অপারেশনে আমি জিয়া যদি আমাকে নাও বলতো, জিয়া আমাকে যেটা বলছে, সে মানে যখন এই ডিসিশনটা নিচ্ছে সে মামুন খালেদ স্যারের সামনে ছিল, বাট সে বলছে যে সে নাকি না করছে আমাকে। বাট এটা যদি জিয়া নাও বলতো, বাট এটা বুঝতে হবে যে এটা একটা বিগ টাইম অপারেশনের মতো এখানে হচ্ছে, যেহেতু একটা বিরোধী দলের ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ হচ্ছে, এটা একটা ব্যাকল্যাশ হতে পারে। যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে কন্ট্রোল রাখার জন্য এভরিথিং যাতে ইনফরমেশনটা জানা যায়। সো এই ধরনের সিচুয়েশনে হাইয়েস্ট পসিবল লোকের মাধ্যমে মানে কনফার্মেশন ছাড়া এটা হওয়া উচিত। এটা আমি অ্যাজিউম করতাম যে এটা অবশ্যই জেনারেল মামুন খালেদের আদেশে হয়েছে, বাট জিয়া এটা আমাকে কনফার্ম করেছে। এবং এটা করার পরে সাংবাদিকদেরকে যেটা হয়, মানে সাংবাদিক সবকিছু দেখে ছবি টবি তুলে নিয়ে আসছে, এবং যখন সাংবাদিকরা চলে যায় তখন আচ্ছা এখানে একটা জিনিস বলি, আমি কিন্তু ওখানে সাংবাদিকের কাভারে ঢুকেছিলাম। মানে আমি গোয়েন্দা সংস্থা, আমি সব সাংবাদিকদের সাথে লাইনে ধরে যখন আসছে লাইনে ধরে আমি সাংবাদিকের কাভারে ওখানে ঢুকেছি আর কি, নট এজ এ ইন্টেলিজেন্স অপারেটিভ, ওদের সাথে জাস্ট টু ওয়াচ ওভার হোয়াট ইজ গোয়িং অন। আচ্ছা, ঢোকার পরে যখন আমরা বেরোয় যাই, সবাইকে ওই ডিজিএফআই এর এক অফিসার আমাদেরকে একটা করে সিডি দিছে, মানে সিডি দিছে। দেওয়ার পরে আমরা তো চলে আসছি, তো সিডিটা তো আমি রেখে দিছি, আমি এটা চলে দেখি নাই। 2 দিন পরে আচ্ছা, এর পরের দিনে সাংবাদিকরা যাওয়ার পরের দিনই সমস্ত পত্রিকায় ভাঙ্গা দরজার ছবি সহ আসছে, ইফ ইউ রিমেম্বার, আপনি তো নিশ্চয়ই তখন দেশে ছিলেন। এইটার সাথে সাথেই মানে আমাদের মধ্যে মানে ডিএমআই আমাকে ফোন করছে, আচ্ছা এই ছবিটা কে তুললো? আমি বললাম স্যার ক্যামেরাম্যান ছিল 3জন, আমার কাছে ছিল ভিডিও ক্যামেরা, আর ডিজিএফআই একটা ছিল ক্যামেরা, আরেকজনের কাছে ছিল ভিডিও ক্যামেরা। তো এই 3জন ছাড়া তো আর কেউ তোলার কথা না। আচ্ছা, শেষ। তারপরে 2 দিন পরে আমাকে ওই ডিজিএফআই অফিসার ফোন করছে, স্যার আমরা একটা নতুন সিডি করেছি, আরো কিছু নতুন ভিডিও টিডিও দিয়ে আপনার যেটা পুরোনোটা দিয়েছি ওটা চেঞ্জ করে দিব। আমি সাথে সাথেই বুঝতে পারছি যে কিছু একটা ঘাপলা হচ্ছে, আমি সাথে সাথে ওটা কপি করবো, আসার আগে করে ওটা কপি করে ফেলছি। করার 5 মিনিটের মধ্যে দেখি তার লোক আসছে, পরে আমি চেক করে দেখলাম। দেন আমি আমার বস আক্তার আহমেদ স্যারকে বললাম, স্যার এই যে ঘাপলাটা করছে হচ্ছে ডিজিএফআই যে সিরিজটা দিছে ওর মধ্যে ওই
ওই ভাঙ্গা দরজার ছবি দিয়ে দিছে, যার ফলে এটা এরপরের দিন সমস্ত সাংবাদিকরা পেয়ে গেছে। তো এইটাই ছিল হচ্ছে মূল স্টোরিটা। মানে তারা পরবর্তীতে এটা নিয়ে আমি ওখানের ভিতর যারা যে সমস্ত সাংবাদিকদের দিয়েছিলাম তারা ভিতরে লাইভ করতেছিল, তাদের মানে তখন ওই বিভিন্ন ধরনের স্টোরি টোরি বলতেছিল, এরকম আমার মনে আছে আর কি। বাট অন গ্রাউন্ডে এইটাই হচ্ছে মেইন স্টোরিটা। বাট আমরা এখানে বোধহয় একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে আমরা সবার কথা বললেই নাটের গুরু কিন্তু ছিল ইকবাল করিম ভূঁইয়া। উনি সমস্ত প্ল্যান প্রোগ্রামটা সমস্ত কিছু করেছিলেন। এবং আমি আমি এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, ধরুন মামুন খালিদের এই যে ধরেন একটা ন্যাক্কারজনক একটা সে মানে বেগম জিয়াকে একটু হিউমিলিয়েট করা, একটু নিম্ন করে, এবং আপনি জানেন যে এই মদের বোতল বা এগুলো নিয়ে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেছে, মানে অপমানজনক কথা বলেছে। তো মামুন খালেদের সাথে কি বেগম জিয়া বা জিয়া পরিবারের কোনো এনিমিটি ছিল, বা ইকবাল করিম ভূঁইয়া, অর্থাৎ এইটার মাস্টারমাইন্ড কে আপনি মনে করেন? এই পর্যায়ে এসে প্রশ্নটা আরো গভীর হয়। আইনের প্রয়োগ কি সত্যি নিরপেক্ষ ছিল, নাকি রাজনৈতিক উদ্দেশ্য ছিল মুখ্য? দর্শক হিসেবে আমাদের এই জায়গাটায় ভাবতে হয়। অনেকে এটাকে একটা প্রশাসনিক সিদ্ধান্ত বলেছেন, কিন্তু বাস্তবতা হলো এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব ছিল বহু দূরপ্রবাসী। এই ঘটনার পর রাজনৈতিক মাঠে যে নীরব বার্তা ছড়িয়ে পড়ে সেটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষমতার ভাষা এখন খুব স্পষ্ট। আন্দোলন করেছিল যে হ্যাঁ 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 হ্যাঁ, সাতক্ষীরার ওদিকে সাতক্ষীরার ওদিকে একটা মানে দুই বাংলা এক করো টাইপ, দ্যাট ওয়াজ ইন্ডিয়ান প্রজেক্ট। এবং ইন্ডিয়ান প্রজেক্টের সাথে শেখ সেলিম সরাসরি জড়িত ছিল, ওখানে সরাসরি জড়িত ছিল এই প্রজেক্টটা টিয়া করার জন্য। তখন তারা চাচ্ছিল যে তখন তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কাল ছিল, তখন তাকে আনরেস্ট করার একটা সিচুয়েশন ওখানে ছিল। বাট ওই সময় থেকেই শেখ সেলিমের সাথে ওনার একটা খাতির ছিল বলে আমি অ্যাটলিস্ট দুজন সাক্ষীর কাছ থেকে আমি পেয়েছি। সো ওনার একটা ডিপ ইন্ডিয়ান কানেকশন ছিল, এবং এইটার সাথেই মানে আমি পার্সোনাল তার সাথে শত্রুতা আছে সেটা বলবো না, বাট উনি যেটা করেছেন সেটা হচ্ছে যেটা করেছেন ব্যক্তিগত লাভবান হওয়ার জন্য। উনি চেয়েছেন যে বিএনপি সরকারকে একটু করে আওয়ামী লীগকে উঠানো, এবং আওয়ামী লীগকে উনি যত হেল্প করবেন তত শেখ হাসিনা তাকে আরো উপরে উঠাবে। এইটাই ছিল, এটা পার্সোনাল এইম আমি যতটুকু বিশ্বাস করি। এবং সে সময় যারা ধরেন ইকবাল করিম ভূঁইয়া বা ধরেন আমি যদি কয়েকজনের নাম বলি আপনাকে, যারা সেই সময় দায়িত্বে ছিলেন, ইকবাল করিম ভূঁইয়া তখন তো ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল, বাট অ্যাক্টিং চিফ ছিলেন, যেহেতু চিফ বাইরে ছিলেন অ্যাক্টিং, যেহেতু মুবিন জেনারেল মুবিন দেশের বাইরে ছিলেন। মুবিন সাহেব হয়তো আভাস পেয়ে চলে গেছেন, বুদ্ধিমান মানুষ, আমার ধারণা তাই। তারপরে ধরেন তখন এরিয়া কমান্ডার লজিস্টিক্স ছিলেন হচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ ইমরুল কায়েস। আগে যে একজন সচিব ছিল মিজানুল কায়েস স্যারের ভাই, ওনার ভাই। তারপর আপনার ডিরেক্টর মুভমেন্ট এন্ড কোয়ার্টারিং আর্মি হেডকোয়ার্টার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম কামরুল ইসলাম। বাট কামরুল ইসলাম স্যার MNQ ডাইরেক্টর ছিলেন, বাট অ্যাকচুয়ালি MNQ ডাইরেক্টর এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না। তারপরে আপনার স্টেশন কমান্ডার ছিল ব্রিগেডিয়ার জেনারেল তানভীর হাসান মজুমদার। হি ইজ দ্য মানে অন গ্রাউন্ডে ডিজিএফআই মেইন কাজটা করছে, বাট তাকে সামনে রেখে আর কি সে কন্টিনিউয়াস খুব আসা যাওয়া করছে। হি ওয়াজ অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ছিলেন সাদাত হোসেন সেলিম। কারেক্ট। তো এখন ধরেন যদি এমনও হয় যে আমি ধরেই নিলাম যে ধরেন আদালতের আদেশ মানতে হবে বা মানার চেষ্টা হচ্ছে, কিন্তু এখানে যে অ্যাগ্রেসিভনেস, এখানে যেই মানে অশ্রদ্ধার যে বহিঃপ্রকাশ ঘটেছে, এটার পেছনে কোনো মাস্টার মাইন্ডকে আপনি এত বছরে কি বের করতে পারছিলেন? বা ধরেন একজন সাবেক সেনা প্রধানের পরিবার কিন্তু না, কারেক্ট। মানে তো সেই জায়গাটায় এতটা অ্যাগ্রেসিভ, এতটা হয়ে গেল, মানে মানে করাইছে হচ্ছে পুলিশকে দিয়ে। মানে যেহেতু মানে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার যে ছিল, সে মানে প্রথমে মাইক দিয়ে করেছে, তারপরে অনগ্রাউন্ডে যেমন গ্রিল গুলো ভেঙেছে, দরজাগুলো ভেঙেছে র্যাবের লোকজন, যেটা জিয়ার লোকজন। আর অনগ্রাউন্ডে যে আপনি যে কথাবার্তা যেগুলো শুনলেন, এগুলো হচ্ছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং পুলিশ। এই যে মেয়েটার গলা শুনলেন, এটা হচ্ছে পুলিশের একজন এসপি ছিল আর কি। দে আর কোয়াইট অ্যাগ্রেসিভ, তো আপনারা নিজেরাই ভিডিওতে দেখেছেন। তবে ধরেন
মোসাফেজ ভাই, যে 2009 হাসিনা ক্ষমতা আসার পর মানে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সে একটা অ্যাসিড টেস্ট করলো, কি হয় দেখি। 2010-এ এসে বেগম জিয়াকে উচ্ছেদ করে সে আরেকটা অ্যাগ্রেসিভনেস বহিঃপ্রকাশ ঘটালো, এবং এইটা একদম সে বার্তা দিল যে আমি কিন্তু ভয়াবহ রকমের ইয়েতে যাচ্ছি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে যখন বিডিআর বিদ্রোহের ঘটনাটা ঘটলো, যেটা মনে করেন আপনারা তো জানেন আর্মি হচ্ছে একটা পিরামিড, মানে আমরা সবাই চিফের দিকে তাকায় থাকি, কিন্তু ওখানে জেনারেল মঈনুল আহমেদ মানে তার জীবনের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা যেটা ওইটা করেছে ওই টাইমে, তার যে স্ট্রেংথটা ছিল, তার যে অথরিটিটা ছিল, সে কোনো কিছু তো ব্যবহার করে নাই, মনে করেন যে পুরোটাই মানে শেখ হাসিনার উপরে ছেড়ে দিয়েছে। যেহেতু গত 2 বছর সে আপনারা সবাই জানেন যে প্রণব মুখার্জির কাছে সে গিয়েছিল, তার জন্য চাকরি থাকে এই জন্য। সো তার এই সিচুয়েশনটা পুরোপুরি কাজে লাগিয়েছে হচ্ছে ভারত এবং শেখ হাসিনা দুজনে মিলে। সো এই যেটা হয় মানে একজন সিনিয়র অফিসারকে যদি আমরা নর্মালি যদি একটু স্ট্রেংথ দেখি তাহলে কিন্তু বাকিরা, বাট উনি যেহেতু ডাউন ছিল, প্লাস হচ্ছে উনি যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু তার আমরা যেটা বলি যে ওয়ার ক্যাবিনেট যেটা বলি, উনি যখন এই পিডিআর পিলখানা হয় তখন কিন্তু ওনার জিএসপিসি মিটিং চলতেছিল, মানে অল দ্য জেনারেলস অল দ্য সেম প্লেস। ওনার কিন্তু স্ট্রেট ছিল হচ্ছে ওখানে গিয়ে সব জেনারেলদের সাথে কথা বলে একটা অ্যাকশন প্ল্যান করা, ওটা উনি করেননি। কারণ সবকিছুতেই মনে করেন 46 ব্রিগেডও যখন ওখানে ছিল, জাস্ট ওখানে এই যে জেনারেল ওয়াকার ওয়াজ কোম্পানি কমান্ডার দ্যাট টাইম, একটা অ্যাক্টিং সিও ছিল একটা ইউনিটে, এবং ওখানে ছিল উনাকে যখন অপারেশনের কথা বলা হচ্ছে উনি এসে দেখি করেছে, উনাকে ইভেন 46 ব্রিগেড কমান্ডার নাকি বলেছে একজন পাশে দাঁড়ানো, মানে আরেকজন অফিসারের কাছে, এই অফিসার আমেরিকাতে আছে যে আমাকে ঘটনাটা বলছে। তখন তারেক সিদ্দিকী উনাকে ফোন দিয়ে বলছে যে তুমি তোমার ট্রুপস নিয়ে এই বাউন্ডারি লাইন ক্রস করবে না। মানে হচ্ছে জেনারেল ওয়াকার ফ্রম দ্যাট টাইম হি ওয়াজ আন্ডার তারেক সিদ্দিকী, স্টিল নাও হিজ আন্ডার তারেক সিদ্দিকী। আর এখানে ইকবাল করিম ভুঁইয়ার কথাটা আমি কেন বলবো, কারণ হচ্ছে জেনারেল মবিন আর জেনারেল ইকবাল করিম ভুঁইয়া হচ্ছে কোর্সমেট। একটা ব্যাচে কিন্তু 2জন কোর্সমেট থাকা ইজ ভেরি ডিফিকাল্ট, মানে ইতিহাসে নাই যে একটা কোর্স থেকে 2জন সেনাপ্রধান। যেহেতু ইকবাল করিম ভুঁইয়া তার কোর্সমেট হয়ে গেছে, তারপরে সে মরিয়া হইয়া ইন্ডিয়াকে খুশি করার জন্য মোটামুটি যা ইচ্ছা তাই করেছে ইন্ডিয়াকে খুশি করার জন্য। এটা আমি আরো কয়েকটা ইভেন্ট আমার লাইফ টাইমে বলেছি, এবং এই প্ল্যানটা দিয়েই প্রাথমিকভাবে 2009 প্রথমে এই যে প্ল্যানটা দিয়েই শেখ হাসিনার আস্থাভাজন হয়েছে উনি প্রাথমিকভাবে, এই প্ল্যানটা দিয়ে যে এই বাড়ি সরাই ফেলার সাথে সাথে এখানে 3টা বিল্ডিং বানিয়ে দিব, সবকিছু উনি রেডি করে রাখছিলেন এটার জন্য। ভেরি মাচ আনফর্চুনেট আসলে, মানে মানুষ যখন দেশের মানে বললাম তো, আমি তো বারবারই বলছি যে এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি, তাই না? এটা সংরক্ষিত, এটা জাদুঘর হওয়া উচিত, এটা মানুষের জন্য এটা খুলে দেওয়া উচিত ছিল। মানে অবশ্যই একটা কথাই বলবো, ইতিহাস শুধু ঘটনা মনে রাখে না, মনে রাখে প্রতিহিংসা আর ক্ষমতার ব্যবহার ধারণ। ভবিষ্যৎ রাজনীতির জন্য এখনোই সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। আমার নিজের অভিজ্ঞতা আছে, যে সমস্ত আনলফুল কমান্ড আমাকে দিয়েছে, আমি হিস্ট্রি বলতে পারবো, আমি লং হিস্ট্রি বলতে পারবো। ইভেন আমার সিনিয়র অফিসার আমাকে অ্যাডভাইস দিয়েছে, আমি অ্যাডভাইস শুনি অ্যাজ এ সিও, বিকজ ল ইজ উইথ মি। বাট এখানে যে জিনিসটা আছে, কিছু জিনিস আছে মনে করেন আপনি মন থেকে এটা করতে রাজি না, কিন্তু এটা হচ্ছে আইন দিয়ে কিন্তু আমি ওখানে কিন্তু আপনি যেটা মনে করতে পারেন যে আপনি তো এটার মধ্যে ছিলেন, আমার নামে প্রোপাগান্ডা আছে যে আমি নাকি আমার নেতৃত্বে নাকি উচ্ছেদ হয়েছে সেই। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে মিলিটারি লিডারশিপ আছে এখন যারা আছে, ইভেন জেনারেল ওয়াকার থেকে শুরু করে সব জায়গায়, এখন এত বড় একটা বিপ্লবের পরে মনে করেন যে আমি মনে করি যে আই ওয়াক থ্রু দ্যাট ওয়াক অফ শেম। আমি এই যে এই বাড়িটা উচ্ছেদের সাথে আমি জড়িত ছিলাম, আই কনফেসড কি হয়েছে না হয়েছে। এবং অবশ্যই মিলিটারি লিডারশিপ যারা, সিভিলিয়ানরা না বুঝলেও অ্যাটলিস্ট আর্মির লোকজন আমরা বুঝবে যে আমার ওখানে কিছু করার ছিল কি ছিল না, কিন্তু আই জাস্ট ফলোড দ্য অর্ডার। এবং এমন কোনো কিছু ছিল না যেটা আমি ইচ্ছা করলে এটা রহিত করতে পারতাম। রহিত করলে কি হইতো, আই উইল বি দ্যাট কিক আউট দ্য আর্মি। বাট কথা হচ্ছে এট দ্য সেম টাইম আইনগতভাবে কোর্টের অর্ডারের পরে অ্যাকচুয়ালি আমাদের একটা মেজর লেভেলের কিছু থাকে না। মনে করেন এই কিছুদিন আগে একজন জেনারেল, আমি এখন নাম বলতেছি, ইজ ক্লোজ টু মি, সে আমাকে বললো যে আমার জুনিয়র বললো যে স্যার আমাদের তো কিছু করার ছিল না, আমরা তখন 25শে আগস্টে আমরা শুধু রুটিন রিপোর্ট দিছি। আমি দেখো মেজর বা লেফটেন্যান্ট কর্নেল হয়ে তুমি যদি বলতা যে ইউ হ্যাভ ডান দ্য রুটিন,
অ্যাকসেপ্টেড, বাট অ্যাজ এ জেনারেল ইফ ইউ সে যে তুমি শেখ হাসিনার কাছে প্রতিদিন রিপোর্ট দিছো এবং তুমি দেখতেছো হেলিকপ্টার থেকে লোকজন গুলি করে মারতেছে, পুলিশ কিভাবে মারতেছে, দেন ইউ আর নট ডুইং ইয়ার জব, ইউ আর পার্ট অফ শেখ হাসিনা রেজিম, সিম্পল। Right. তো এই জিনিসটা আর কি, মোট কথা হচ্ছে আমাদের সেনাবাহিনীতে অনেক অফিসার, অনেক সৈনিক, অনেক কিছু আছে পাবেন যারা অনেক সময় যে কাজটা করেছে উইথ মিলিটারি রুল। আপনারা জানেন মিলিটারি রুল ইজ ভেরি হার্ড, ইচ্ছা করলেও কেউ ইয়া করতে পারে না আনলেস ইট ইজ। আমি আপনাকে আগেও একবার বলেছি যে সেটা হচ্ছে যে যারা এই ধরনের অনিয়ম করে, অনিয়ম মানে হচ্ছে যে সমস্ত এই যে গুম খুন থেকে শুরু করে যে সমস্ত অনিয়ম আছে, এই সমস্ত করতে কাউকে ডেকে বলে না। যারা এগুলা করতে চায় তারা ভলেন্টিয়ার, এবং তার অ্যাটিটিউড দেখেই তাকে বলে যে একে দিয়ে এই কাজটা হবে। যেমন এটাতে জেনারেল আজিজ ছিল একদম মাস্টার কিভাবে উনি প্রথম এই জিনিসটা ইনভেন্ট করছেন, যে উনি যখন সেনা প্রধান ছিলেন যে সামনে একটা নির্বাচন আছে, নির্বাচনটা কি করবে, উনি প্রথমেই যারা 30+ অফিসার মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হবে এই ব্যাচটাকে পুরা র্যাব, ডিজিএফআই আর বিজিবিতে পাঠাইছে যে এরা ফিজিক্যালি অন গ্রাউন্ডে ইয়া করবে, যে তাদের পারফরমেন্সের উপর দে উইল গেট দ্য র্যাঙ্ক। আপনি একটা জিনিসটা চিন্তা করছেন যে একটা অফিসার এতদিন ধরে কষ্ট করে তার বিল্ড আপ করছে, এখন মনে করেন যে তাকে মানে অ্যাটলিস্ট আমি তাকে দোষ দিব না তাকে, হ্যাঁ আমি হলে কি করতাম, আমি হলে অ্যাটলিস্ট ওইটাই করতাম, কিন্তু আমি মানুষ খুন করতাম না, ইটস ফর শিওর। মানে আমি যদি ওই জায়গায় থাকতাম, যেমন মনে করেন যে তাদেরকে তো বাধ্য করছে, তারপর মনে করেন যে মানে আমি যখন সিও প্যারাকমান্ডো হলাম, তখন আমাকে যখন বিভিন্ন জিনিস বিভিন্নভাবে আমি যেটা বলছি আমার বসের আদেশও আমি অমান্য করেছি, অ্যাকচুয়ালি আমি গোয়েন্দা সংস্থা থাকতেও অমান্য করেছি, বাট কথা হচ্ছে বাই দ্য রুল, ওখানে আইন আমার পক্ষে ছিল। বাট যেখানে আইন আমার পক্ষে না, ওই সময় অনেক অফিসারের পক্ষে এটা সম্ভব না। বাট কথা হচ্ছে যে তবে মুস্তাফিজ ভাই, ধরেন আপনার ব্যাপারে আমার কাছে বিভিন্ন সূত্র থেকে দুইটা অভিযোগের কথা বলা হতো। একটা হচ্ছে আপনি বেগম জিয়ার বাড়ি উচ্ছেদ করছেন, আরেকটা হচ্ছে কর্নেল হাসিনকে অপহরণ করছেন, এবং দুইটাই আপনার অনুষ্ঠানে আমি ক্লিয়ার করেছি, আপনি এখানে কনফেস করছেন এবং ক্লিয়ার করছেন। এটা অবশ্যই আপনার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং এটা এখন সাহসিকতারও বহিঃপ্রকাশ আমি বলবো। না আমার কথা হচ্ছে আমি এটা যদি না করতাম আমি চুপচাপ বসে থাকতেও পারতাম। আর হাসিন স্যার ওদিন বলেছে যে আমি যে ওখানে আছি উনি জানতোই না, বাট কথা হচ্ছে ফ্যাক্ট, সত্য বলতে আমার কোনো ইয়া নাই। আমার কথা হচ্ছে সত্য যদি আমি এখন বলে দিই, মানে এই কারণেই কিন্তু মনে করেন যে এখন আমার কাছে যে সমস্ত প্রোগ্রামটা বলতেছে কোনো লাভ হচ্ছে না, বিকজ এগুলো আমি বলার আগে আমি বলে দিয়েছি যে আমি কতটুকু কি করেছি না করেছি। সো আমি মনে করি যে প্রেজেন্ট যে আর্মি লিডারশিপ আছে, ইভেন জেনারেল ওয়াকার, আমি অ্যাকচুয়ালি আপনি গতকালকে একটা লাইভ করেছি, আমি দেখেছেন কিনা সেটা হচ্ছে আমি বলেছি যে উনি কিন্তু স্টিল এখনো হিরো হিসেবে বেরিয়ে আসতে পারেন। আমি প্রতিটা অনুষ্ঠানে আমার প্রতিটা ইয়াতে আমি বলেছি যে উনি তার যে যারা গুম খুন বা হত্যা, এই যে যারা এই যে নির্বাচন ম্যানিপুলেশন এগুলোর সাথে যারা জড়িত ছিল, কাউকে উনি কোনো কিছু করেন নাই। অনলি যাদেরকে না করলেই নয়, জিয়াউল হাসান, তাবরেজ শামস, আর এই যে জেনারেল শাহিন, অজিত দোভালের সাথে তার যোগাযোগ ছিল, এগুলো প্রুভ হওয়ার পর উনি কিছু করেন নাই। কারণ কি? কারণ ওখান থেকে উনি আদেশ পেয়েছেন। এখন দেখেন উনি কিন্তু স্টিল হিরো হতে পারেন, এবং এখন যে উনি 9 ডিভির মানে একটা যদি জরুরি অবস্থা হয় 9 ডিভির জিওসি, ঢাকার যে 3টা ব্রিগেড আছে ব্রিগেড, এবং দেখেন আরেকটা বড় স্টেশন হচ্ছে বিজিবির ডিজিএফআই, এরা এর যে মাসুল পাওয়ার, এদের কিন্তু কাউকে সরায় নাই। সো এখন যদি একটা ইমার্জেন্সি সিচুয়েশন আর্মি পাওয়ার নেই, তাহলে কিন্তু সেই আওয়ামী লীগের আমলে যারা এগুলা করেছে তারা কিন্তু পাওয়ার। রিসেন্টলি আপনি সুমন আপনাকে বলেছে কিনা যে এনডিসিতে কিন্তু এনডিসি একটা কোর্সের মধ্যে যত ইনক্লুডিং দ্যাট ইমরান হামিদ যে ঢাকাতে এলএমজি মানে ছাত্র জনতার এগেইনস্টে লাইন পজিশনে এলএমজি দিয়ে ফায়ার করেছে, এর সবাইকে এনডিসিতে নিয়ে আসছে। এনডিসিতে কাদেরকে নিয়ে আসে? যারা ফিউচার জেনারেল। সো হোয়াট ইজ হিজ প্ল্যান? জেনারেল ওয়াকারের তাহলে প্ল্যান কি? এই যে উনি এখন পর্যন্ত যারা আছে, যারা এগুলোর সাথে জড়িত, সবাইকে উনি রেখে দিচ্ছেন, এবং এট দ্য সেম টাইম আপনি দেখতেছেন জাহাজের মধ্যে আগুন ধরে যায়, হিল ট্রাক্স আনরেস্ট হয়, ইসকন করতেছে, এবং এর সাথে প্যারালালি কি বলে ভারতীয় মিডিয়া আমাদের সাথে কি ধরনের প্রোপাগান্ডা করতেছে। যা ডক্টর ইউনুস দেশের বাইরে গেছে, কোথায় আজ ডক্টর ইউনুস, সে পালিয়ে গেছে, মানে ড্রামাটিক ভাবে করতেছে। এই জিনিসগুলা একটার সাথে একটা রিলেটেড। আমি মনে করি জেনারেল ওয়াকার আইদার মানে অ্যাশেমড হয়ে ইতিহাসের খাতায় একজন ভিলেন হিসেবে উনি বাড়ি যাবেন, নিন্দিত হবেন, অথবা উনি যদি এখনো হিরো হতে চান, উনি ইচ্ছা করলেই এখন যদি এই যে যারা এগুলোর সাথে জড়িত এগুলোকে যদি এখনই বিদায় করে দেন,
তাহলে কিন্তু উনি উনার ইমেজটা ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ উনি কিন্তু যেভাবে আগাচ্ছেন এবং আমি যেটা শুনেছি যে গুম কমিশন যে কাজ করতেছে এন্ড দে আর ডুইং এ ভেরি গুড জব, এবং গুম কমিশন যদি ঠিক মতো কাজ করে এবং ডিজিএফআই তে, সিটিআইবি তে কারা ছিল, এসআইবি তে কারা ছিল, যারা এটার সাথে জড়িত, র্যাবে কারা ছিল, কখন কোন জায়গায় কোন ইনসিডেন্ট সময় কে কোথায় ছিল, সবকিছু বেরিয়ে আসতেছে। যদি আসে তাহলে এই অফিসারদেরকে যদি ওইটা বের হয়ে আসার পরে কিন্তু উনি বাধ্য হবে, যখন এদের নামে মামলাটা হবে তখন কিন্তু উনি বাধ্য হবে। উনি চাচ্ছে বাধ্য হয়ে করতে, বাধ্য হয়ে না করে ওনার উচিত হচ্ছে যদি এখন থেকে না করে তাহলে বাংলাদেশে যে টোটাল যে সিনারিও, সিকিউরিটি সিচুয়েশন, এই যে আনরেস্ট হচ্ছে, এই যে গার্মেন্টস এর আনরেস্ট কেন দেখতেছেন? কারণ গার্মেন্টস আনরেস্টটা ইচ্ছা করে একে আজাদ লাগায় রাখছে এখানে, এবং এগুলোকে তাল দিচ্ছে হচ্ছে 90 জিওসি নিতে দিবে, কারণ তারা আবার এসে দাঁড়ায় যাবে। মুফাজ্জল ভাই, ধরেন শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট এবং কুচক্রী মহিলা, সে যদি তার 0.0001% যদি সে দেখতো যে ক্ষমতায় টিকে থাকতে পারবো, সে কিন্তু পালাইতো না। কারেক্ট। মানে 0.001% আশা তার ছিল না। এখন সে নানা কথা বলতেছে, চট করে ঢুকে যাবো, এগুলো ফালতু কথা। 2000 মানুষ মারা গেছে, তো প্রয়োজন আরো 50,000 মানুষ মারা যাবে। এখন ওয়াকার সাহেব যদি ধরে নেন যে ছাত্রদের মধ্যে গোয়েন্দা সংস্থা কাজ করবে, উপদেষ্টাদের মধ্যে গোয়েন্দা সংস্থা কাজ করবে, আমি সেই পুরান খেলায় আবার নিয়ে যেতে পারবো, আমার মনে হয় না সেটা পারবে। এবং আপনি এটা তো সম্ভব হবে না, এটা আমরা ভাবতেছি। আমরা দেখেন, আমরা তো আমরা তো একসাথেই যুদ্ধে ছিলাম এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, ওই সময় আমরা ওই সময়টাকে আমরা সার্ভাইভ করেছি। আপনার ওই কথাটা খুব ইম্পর্টেন্ট যে উনি কি ভিলেন হবেন না হিরো হবেন, এটা তাকে সিদ্ধান্ত নিতে হবে, তাকে এই জিনিসটা সিদ্ধান্ত নিতে হবে। অনেকে এটাকে সাধারণ একটি সিদ্ধান্ত হিসেবে দেখলেও বাস্তবে এর প্রভাব ছিল অনেক বেশি গভীর এবং দীর্ঘমেয়াদী। এই ঘটনার পর রাজনীতি পরিবেশ যে নীরব পরিবর্তন দেখা যায়, সেটাই হয়তো পুরো বিষয়টাকে আরো স্পষ্ট করে। এখানে পুরো ঘটনাটা প্রভাবটা একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সবকিছু হঠাৎ হয়নি, এর পেছনে ছিল দীর্ঘ সময়ের হিসাব। একটা সিচুয়েশন, মানে যুদ্ধের সময় যেরকম থাকে যে আমরা এদিক দিয়ে একটা অ্যাটাক করবো, ওদিক দিয়ে একটা করবো, যেদিকে উইক পাবো ওদিক দিয়ে আমরা ঢুকে যাবো। সো ইন্ডিয়া ইজ ডুইং দ্যাট, এবং এই কথাটা করে বাংলাদেশের ক্ষতি করতেছে। আর জেনারেল ওয়াকার, আপনি বাংলাদেশের ক্ষতিটা হইতে দিচ্ছেন, এবং তাদের একটা স্লাইটেস্ট 0.1% একটা সম্ভাবনার উপরে, যে 0.1% সম্ভাবনা যে শেখ হাসিনা ঢুকে পড়বে, বাট এটা সম্ভব না। এটা আপনি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবেন, যারা প্রশাসনে আছে তারা রিয়েলাইজ করবেন, ততই আমাদের মঙ্গল। এবং দেখেন, এই জেনারেল ওয়াকার এটা চেঞ্জ করতেছে না। আমি তো এই যে একটার পর একটা নতুন উপদেষ্টা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড, আমি ভেরি ফ্রাস্ট্রেটেড। না, তবে আমি আশা করি যে এটারও একটা শেষ হবে। আমি বুঝতেছি, মুভমেন্ট গুলা বোঝা যাচ্ছে যে গোয়েন্দা সংস্থা থেকে ছাত্রদের ভেতরেও নানা রকমের খেলার চেষ্টা চলছে, এবং ফাঁকি মারুকি এদেরকে উপদেষ্টা বানায়, উপদেষ্টা পরিষদটাকেও এক ধরনের কি বলবো ফালতু বা একটা উপদেষ্টা পরিষদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, এই জন্য আমি মনে করি যে বিডিআর হত্যাকাণ্ডের যেমন বিচার শুরু হওয়া উচিত, এবং বেগম জিয়াকে 42 বছর যে বাড়িতে তিনি ছিলেন, সে বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনায় যারা যুক্ত, যারা তাকে উচ্ছেদের সঙ্গে, কারণ বেগম জিয়া দেখেন বেগম জিয়ার প্রত্যেকটা কথা যে কতটুকু সত্য, যে হাইকোর্টের রায় হয়েছে কিন্তু এটা লিভ টু অ্যাপিলে আছে। একটা উচ্চ আদালতে যখন একটা মামলা আপিলের বিবেচনায় থাকে, তখন নিচের রায়টা আসলে কেউই বাস্তবায়ন করে না, ফাইনাল রায়ের জন্য ওয়েট করে। সেটা উনার ইন্টেলেকচুয়াল লেভেল, আমরা মনে করেন চাকরিতে থাকলে তো আমরা এতটা পলিটিক্স নিয়ে চিন্তা করতাম না। বাট আপনার মনে আছে একবার যে শেখ হাসিনা একবার ম্যাডাম জিয়ার সাথে ফোনে আলাপ করছিল, এটা আবার লিক করে দিয়েছিল, মনে আছে? জি। শেখ হাসিনা ভাবছিল যে হি উইল বি ইন আপার এন্ড, বাট ওই দিন কিন্তু আমরা উনার ইন্টেলেকচুয়াল লেভেলের অ্যাটলিস্ট আমার ধারণা চেঞ্জ হয়েছে। শি ওয়াজ সাচ এ ইন্টেলেক্ট, এমন ভাবে জবাব দিচ্ছিল শেখ হাসিনাকে, এবং উনি কিন্তু জাস্ট শেখ হাসিনাকে বোল্ড আউট করে দিয়েছিল কথাবার্তায়। সো ওই উনার এটা তো ক্লিয়ার যে হিজ ইন্টেলেকচুয়াল লেভেল ইজ ভেরি হাই। ইউ জাস্ট ক্যানট জাজ হার এজ এ ওয়াইফ অফ জেনারেল জিয়া। শি ওয়াজ প্রাইম মিনিস্টার। বেগম খালেদা জিয়াকে গায়ের জোরে আর্মি পুলিশ দিয়ে যেভাবে বাড়ি থেকে বের করা হয়েছে, তার যে অপমান, তাকে যে অপদস্থ করার চেষ্টা হয়েছে, আমার তো মনে হয় যে দেখেন প্রকৃতির খেলা, দেখেন হাসিনা লেজ গুটায় পালায় গেছে, কিন্তু হাসিনা লেজ গুটায় পালায় গেছে, তার নেতা কর্মীরা সব অসহায়, তার প্রশাসনের চামচারা সব অসহায়,
কেউ জানেই না কি হয়েছে, সে দেখেন কতটুকু ভীত সন্ত্রস্ত হইলে সেভাবে পালাতে পারে আর কি। তো এই বিষয়টি সবাই বুঝলে ভালো, এবং আমি মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বিডিআরের হত্যার বিচারের শুরু করার পাশাপাশি মানে একটা তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত অর্থাৎ নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে বিচারের পাশাপাশি বেগম জিয়াকে যারা হিউমিলিয়েট করেছে তাদের ব্যাপারে আমার মনে হয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেন ভবিষ্যতের বাংলাদেশি যেন এই জাতীয় মানে অপতৎপরতা যেন কেউ চালাতে না পারে। আপনার শেষ মন্তব্য? আমার শেষ মন্তব্য হচ্ছে যে আমি চাই একটা সময় বাংলাদেশের যে এখন যে বর্তমান যে পরিস্থিতিটা আছে, আমি এক ধরনের স্মেল পেয়েছি যে কেউ চাচ্ছে বিএনপি যেন না আসতে পারে, কেউ চাচ্ছে জামাত যেন আসতে পারে, নতুন একটা দল হোক। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের একটা রাজনীতিটাকে ওন টাইম গ্রো করার জন্য জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমরা এখানে কোনো ম্যানিপুলেশন করতে চাই না। আমি মনে করি না যে, আমি নিজে মনে করি যে সেনাবাহিনীর একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়া উচিত শুধু একটাতে, যে 5 বছর পর পরে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তারপরে তোমরা কি করবা না করবা অন্য জিনিস, বাট কথা হচ্ছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার, এটাতে যেন কেউ ম্যানিপুলেশন না করতে পারে। এই যে সংস্কার টংস্কার যেটাই হচ্ছে, বাট মেইন জিনিস হচ্ছে আমাদের দেমাগের সংস্কার না হলে হবে না। কারণ আমরা যে আইনটাই বানাই, স্টিল গণতন্ত্র এমন একটা জিনিস, এটা এই গণতন্ত্রের মডেল আমেরিকাতে সাকসেসফুল, এখানে আনসাকসেসফুল, ওখানে আনসাকসেসফুল, স্টিল এটা একটা টেস্ট এন্ড ট্রায়াল পজিশন আছে। বাট আমাদের দেমাগের একটা ইমপ্রুভ করতে হবে। আর এটা হচ্ছে, আমি ওইটাই চাই যে এই যে সরকার বর্তমানে আছে, এটা কোনোভাবে এই দলকে প্রাধান্য দিব, এই দলকে যেন উঠতে না পারে, এই দল যেন করতে না পারে। হ্যাঁ, আমার যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে এখন বিএনপির কতগুলো স্ট্যান্ড, এই যে ইলিশ মাছ জেলে ভালো হয়, অনেকে খুশি হচ্ছেন। তারপরে তারপরে এই রিসেন্ট কি একটা ইস্যু হলো, ওই যে গেরুয়া রঙের ইসকনের পতাকা দিছে, যে করছে তাকে নাকি আবার বিএনপি থেকে সরাই দিচ্ছে। এই যে এই জিনিসগুলাকে আমি চরম অপছন্দ করতেছি। বাট স্টিল আমি মনে করি না যে আমি এখন কোনো কিছু করবো যাতে বিএনপি গ্রো করতে না পারে বা জামাত গ্রো করতে না পারে। এটা একটা গণতান্ত্রিক জিনিস হচ্ছে, আমাকে একটা এখন তত্ত্বাবধায়ক সরকার একটা ফেয়ার গ্রাউন্ড তৈরি করতে হবে, যে গ্রাউন্ডে সবাই জনগণ নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবে। তারপরে যদি কেউ আবার ভোট দিয়ে ক্ষমতায় গিয়ে যদি আবার অনিয়ম করে, আমরা আবার তাদের বিরুদ্ধে দাঁড়াবো। কথা হচ্ছে না, ভেরি আনফর্চুনেটলি এই সরকারের মধ্যে 111-এ 5-6 জন ঢুকে বসে আছে, এবং 111 যারা -2 ফর্মুলা নিয়ে ব্যাপক মানে মুভমেন্টে ছিল, মতিউর রহমান প্রথম আলোর বা মাহফুজানা বেলিস্টারের, তারা কিন্তু এই সরকারকে অনেকটা কবজা করে ফেলছে। তো তারা কবজা করছে মানে তারা তো আর এই ওই নাই, তাদের সাথে মানে এক্সটার্নাল ফোর্স হিসেবে আমার ধারণা ইন্ডিয়ান শক্তিটাও তাদেরকে দিয়ে অনেক কিছু করাচ্ছে। একদম ইন্ডিয়ান হেজিমনি যে এর মধ্যে আসে, তাতে আমাদের কোনো ডাউট নাই। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে যদি সরকার এটা করে, মনে করেন যে আমরা যখন গোয়েন্দা কোর্স করি, প্রশিক্ষণ করি, তখন এই যে গুজব কিভাবে ছড়ায়, কি এটা নিয়ে আমরা ডিটেলস পড়াশোনা করেছি। তো এর মধ্যে গুজবের একটা ইউজ হচ্ছে যে সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে তার যে একটা ফিউচার প্ল্যান, যেটা এটা বাজারে ছেড়ে দেওয়ার পরে পাবলিকের রিয়েকশন দেখে হি টেকস দ্য রাইট ডিসিশন। এই দেখেন, এই যে উপদেষ্টা গুলা হবে, আমরা কিন্তু কেউ জানি না। বাট প্রথমে একটা উপদেষ্টা হবে, কিন্তু একটা লিস্ট কিন্তু বেশ কয়েকটা বাজারে আসছিল, মনে আছে কিনা? এবং আমরা কিন্তু ধরে ধরে তাদের নামে বলেছি যে তার এই সমস্যা, ওই সমস্যা, তারা আমরা সবাই বলছি, এবং ওরা হয় নাই। কিন্তু এরপরে যখন দেখতেছে যে পাবলিকলি দিলেই তো আমরা আটকে দিচ্ছি বা করতেছি। বাট সরকারের উচিত এই জিনিসটা করা, যে ফিউচারে তাদের যে কোনো প্ল্যান, এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক, যেভাবে হোক, পাবলিক ওপেন করা, যাতে পাবলিকের মাইন্ডটা জানা যায়। আমি খুব বিরক্ত হয়েছি যে মোস্তফা সরোয়ার ফারুকের যে পাস্ট পোস্ট গুলো, এগুলো দেখে, তারপরে কয়েকজন মিডিয়ার আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে কিছু কথা বলে আমি খুব ডিসকাস্টেড ফিল করতে। ওকে অ্যাকচুয়ালি আমার মনে হয় না ওই লেভেলের, ওর একটা মেধা আছে সিনেমা বানানোর, বাট সিনেমা বানানোর ওই মেধা দিয়ে, এখন কথা হচ্ছে একজনের ব্যাকগ্রাউন্ড যদি হয় যে সবসময়, আমি যেটা শুনেছি উনি হি টেক এক্সক্লুসিভ ড্রাগস নেয়, ইয়াতে নিয়ে পড়ে থাকে, তো এরকম একটা লোককে যদি এই ন্যাশনাল লেভেলের জায়গায় আনাটা ঠিক না। মোট কথা হচ্ছে হি ইজ এ জিনিয়াস ম্যান, তাকে সিনেমা বানাইতে পারেন ভালো, ওকে সরকারি অনুদানে তাকে সিনেমা বানাক। বাট আমি তো শুনলাম উনিও তো একটা ইন্ডিয়ান অনুদানে সিনেমা বানিয়েছে, ওর ইন্ডিয়াতে আগে দিয়েছে। সো হি ইজ কানেক্টেড উইথ ইন্ডিয়া। কেন আমি এই লোকটাকে বানাবো? আমি মনে করি সরকারের উচিত যাদের বানাইতেছে আগে থেকে একটা ঘোষণা দিয়ে দেওয়া আর কি।
তাহলে মানে উনি জিনিসটা বুঝতে পারবে। এবং 111-এর সময় ডিজিএফআই ফান্ডেড হয়ে তারা হচ্ছে ওই জিয়াউর রহমান পরিবারকে কটাক্ষ করে একটা নাটক বানিয়েছিল খুব সম্ভবত মোস্তফা সরোয়ার ফারুকী। এটার আচ্ছা, নাম সম্ভবত 420 বা এরকম কোন একটা নাম ছিল, যেটা দিয়ে সে ডিজিএফআই ফান্ডেড ছিল। তো এখন ধরেন যে একটা সময় ছিল -2, এখন তারেক রহমান সহ -3 দিকে নাকি যাচ্ছে। মতি মাহফুজ সহ মানে ডিজিএফআই এর একটা অংশ বা ইন্ডিয়ান একটা গ্রুপ এটা নিয়ে কাজ করছে। তবে আমার মনে হয় কি জানেন, যে এগুলো মানে জুলাই আগস্টের যা দেখা গেছে এর পরে এগুলো চাপিয়ে দেওয়ার মতো আমার মনে হয় না যে আর কোনো সুযোগ হবে আর কি। তবে আপনার শোতে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে মনে করেন যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব, বাট ইতিহাসের শিক্ষা হচ্ছে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না। সেটা হচ্ছে আমি যেহেতু মিলিটারিতে ছিলাম, অনেক তথ্য যারা ক্লোজ ইয়া থেকে জিনিসপত্র দেখেছে, মনে করেন যে জনাব তারেক রহমান যখন আমাদের মিলিটারি লিডারশিপদের সাথে কথা বলতেন, উনি যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলতেন না। মনে করেন যে মঈন আহমেদ তার কাছে গেছে, দাঁড়া করে রাখেন, মানে এই জিনিসটা ঠিক না। এখন এখন এই ধরনের জিনিসটা ঠিক না, ওনাকে এই রেসপেক্টটা আনতে হবে, আদারওয়াইজ হি উইল নট হ্যাভ এ ইয়া। কারণ এই জিনিসটা তো মানুষের মুখে মুখে ঘুরে। মঈন আহমেদকে আমি 2 চোখে দেখতে পারি না, বাট স্টিল আই ডোন্ট ওয়ান্ট দ্যাট জেনারেল র্যাঙ্ক লাগায় কেউ ওনার সামনে দাঁড়ায় থাকে। দ্যাট টাইম হি ওয়াজ নট ইভেন এমপি। যেহেতু যেহেতু আমরা তারেক সাহেবের বক্তব্য পাচ্ছি না, আমরা এই প্রসঙ্গটা না আনি এখানে, কারণ হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, কি হয়েছিল বা ধরেন আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি আমার মতামতটা দিতেই পারি। এখানে আবার ধরেন যে দীর্ঘদিন ধরে ধরেন মেজর আক্তার সহ বেশ কয়েকজন বলতো তারেক সাহেব সিনিয়রদের সঙ্গে ঠিক মতো কথা বলে না, ব্যবহার ভালো না, নানা কিছু। তো আমরা ওই যে জেনারেল ইব্রাহিমের সাথে তার একটা ফোন আলাপ আমি আমার চ্যানেলে দিয়েছি, এবং আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। এবং আপনি যদি দেখেন যে তার যে সাবমিসিভনেস, এটা কিন্তু নাটক আমি হঠাৎ করে আমার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে পারবো না, মানে যদি এমন হয়। তো জেনারেল ইব্রাহিমের সঙ্গে কথোপকথন, তো এখন ধরেন মইনু আহমেদকে নিয়ে আপনি যেটি বললেন সেটি কি অপপ্রচার কিনা, সেটা মইনু আহমেদ আর তারেক রহমান এই দুজনকে নিয়েই আসলে বসতে হবে যে কোন সিচুয়েশনে কি হয়েছে বা কে বলেছে। আই হোপ আই এম রং, এবং ফিউচারে আমি এই ধরনের কোনো কিছু যাতে না দেখি। বাট কথা হচ্ছে এই ধরনের জিনিস যদি না দেখি দ্যাটস বেটার। কারণ লিডারশিপ এমন একটা জিনিস, আই হ্যাভ টু বি ওপেন অ্যাক্সেস থাকতে হবে। আমার সাথে যেই কথা বলতে চাক আমার তার কথা শুনতে হবে। এটা দিস দ্য লিডারশিপ ট্রেটস, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট লিডারশিপ ট্রেটস। এবং আমি মনে করি তারেক রহমানের আরো অনলাইনে আসা উচিত, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে আসা উচিত। মানে শুধু আমি একটা বক্তব্য দিলাম তা না, আপনার শোতে আসতে পারে, যে কোনো একটা শোতে আসতে পারে। শোতে আসতে যেটা হয়, তাকে আমরা আরো ভালোভাবে চিনতে পারবো। তার নামে যে প্রপাগান্ডা আছে, ইয়াগুলো আছে, হ্যাঁ, তার নামে যে দুর্নীতির প্রপাগান্ডা আছে, এটা তো ফলস, এটা কাউকে বলে দিতে হবে না। কারণটা কি? কারণ এখন পর্যন্ত কোনোটা প্রুফ হয় নাই। আর আমাকে যদি মানতেও হয় উনি, তাহলে আমি 1000 জন আওয়ামী লীগের লেখা, তারপরে যদি 1001-এ ওনার নাম লিখতে পারি, এটা তো ক্লিয়ার। বাট কথা হচ্ছে ওনার আরো আসা উচিত। আপনি যদি দেখেন যে ভেরি আনফর্চুনেটলি বাংলাদেশের ইতিহাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এদেরকে পার্সোনালি ক্যারেক্টার অ্যাসাসিনেট করার নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। মানে বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের পরে তার ফ্রিজে যে মদের বোতল রেখে আসা হয়েছে, বেগম জিয়াকে নিয়ে নানা রকমের আজে বাজে কথা বলা হয়েছে, তারেক রহমানকে নিয়েও এই যে আপনি যে কথাগুলো বলছেন, কিন্তু আজকের কথা না, এগুলো অনেক পুরাতন কথা আর কি। তো আমার ধরেন আপনি যদি কাউকে পলিটিক্যালি মোকাবেলা করতে না পারেন, তার ব্যক্তিগত চরিত্র বা ব্যক্তিগত ভাবে অ্যাসাসিনেট করা, নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয় আর কি। তো আমার ধারণা যে বিএনপির জায়গাটা ঘাটতি হচ্ছে কি, আপনি যেটি বলছিলেন যে জনাব তারেক রহমান আরো বেশি ফ্রিকুয়েন্টলি মিডিয়া আসা উচিত, আরো বেশি, এবং উনি যেহেতু এক ধরনের নীরবতা পালন করেন বা ওভারলুক করেন। যেমন ধরেন যে আপনি বিএনপির আমলে প্রথম আলো ডেইলি স্টার কি পরিমাণ কার্টুন আঁকছে আর কি পরিমাণ ব্যঙ্গ গদ্য লিখছে বিএনপি, তারেক রহমান, হাওয়া ভবনী সব নিয়ে। তো বিএনপির পক্ষ থেকে কোনো ওরকম কোনো প্রতিক্রিয়াও ছিল না। আর হাসিনা ক্ষমতা এসে বলছে কার্টুনই করা যাবে না, কার্টুনই নিষিদ্ধ, কোনো ক্যারিকেচার ব্যঙ্গ কার্টুনই করা যাবে না। সো মানে আমাদের হয় কি, আমাদের গোল্ড ফিশ মেমোরি তো আমরা সব ভুলে যাই, সব দ্রুত ভুলে যাই। তো আমি মনে করি যে এই নতুন সরকারের অন্যতম একটা দায়িত্বের মধ্যে পড়ে যে বেগম জিয়াকে যারা অপমান করে বাড়ি থেকে উচ্ছেদ করেছিল, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য নানা পক্ষ অবলম্বন করেছিল, নানা বিষয় সামনে এনেছিল অন্যায়ভাবে, বানোয়াট ভাবে, তাদেরও বিচারের সম্মুখীন
করা উচিত? আমি মনে করি এই প্রপাগান্ডার সাথে যারা যারা জড়িত ওই লোকগুলোকে বের করা উচিত। যে কারণ মামুন খালেদ এখন আবার পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে, বেশ জ্ঞান ট্যান ছাড়তেছে দেখলাম পত্রিকায়। তো এই ক্রিমিনাল গুলোর মানে মানে কার্যের উপরই তো নির্ভর করে আপনার অতীতের কার্য। আমি একটা জিনিস বলি, হি ইজ এ জিনিয়াস গাই, মানে মামুন খালেদ, উনি ওনার বুদ্ধিবৃত্তি, আমি ওনার সাথে ক্লোজলি কাজ করছি। ওনার মানে যেটা হয়, আমি আমার কয়েকটা ইয়াতে বলছি যে জিনিয়াস লোকদের সমস্যা হচ্ছে দে আর ক্যারিয়ারিস্ট, ক্যারিয়ার করার জন্য জিনিয়াসটা ব্যবহার করে, দেশের জন্য ব্যবহার করে না। ভাই, এই জন্য আমি বলছি যে আমাদের জিনিয়াস লোক থেকে দেশপ্রেমিক লোক বেশি দরকার। আমাকে আর্মি থেকে একজন বলছিল যে ভাই মামুন খালেদের আইকিউ লেভেল হচ্ছে 9 out of 10। এটা নাকি আইএসবি না কোথায় অ্যাসেসমেন্ট হয়েছে, বলছে আমাদের দুজন অফিসার 9 out of 10, তার মধ্যে একজন মামুন খালেদ। তো ভাই আপনার এবং পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে যত শীর্ষ সন্ত্রাসী আপনি দেখেন, যত ক্রিমিনাল দেখেন, সবগুলোর আইকিউ কিন্তু 10 on 10 or 9 on 10। আপনি যদি বুদ্ধিবৃত্তি যদি শার্প না হয়, আপনি ক্রিমিনাল হইতে পারবেন না। তো এই তার বুদ্ধিবৃত্তি যাই হোক, তার জিনিয়াসনেস যাই হোক, সেটি যখন ডিরেইলড হয়ে গেছে বা সেটি যখন অন্যভাবে ব্যবহৃত হচ্ছে, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কে প্রকৃত গাইডলাইন নিশ্চিত করার জন্যই আমাদেরকে ক্রিমিনালদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কর্নেল মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য এবং একটি ঐতিহাসিক ঘটনার বিবরণ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বেগম খালেদা জিয়াকে 42 বছরের তার যে আবাসস্থল, সেটি থেকে উচ্ছেদ করা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 2010 সালের 13 নভেম্বর। তো সেই ঘটনায় বেগম খালেদা জিয়া সেই সময় যা বলেছিলেন, পরবর্তীতে হাসিনার বক্তব্য এবং অন্যান্য সকল ঘটনায় এটি স্পষ্ট হয়েছে সবার কাছেই যে এটি ছিল হাসিনার প্রতিহিংসা চরিতার্থ করার একটি হাতিয়ার হিসেবে বেগম খালেদা জিয়ার উপরে এই অপমানজনক ঘটনাটি ঘটানো হয়েছিল। পরবর্তীতে তাকে নানাভাবে আরো হিউমিলিয়েট করার চেষ্টা হয়েছে। তো আমার মনে হয় যে আমি যদি বারবার বলছিলাম যে ইতিহাসের স্বার্থে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এবং ব্যক্তিগত প্রতিহিংসায় যেন ভবিষ্যতে এরকম আর কোনো ঘটনা কোনো গোষ্ঠী না ঘটাতে পারে, সেজন্য বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের এই বিষয়টি নিয়ে যারা যুক্ত ছিলেন তাদের বিচারের সম্মুখীন হওয়া উচিত। তাদেরকে কঠোর শাস্তি দিয়ে একটি আইনের শাসনের জন্য একটি মাইল ফলক তৈরি করা উচিত। তিনি যেই হন, তিনি যত ক্ষমতাবানই হন, তিনি যত মেধাবী হন, যত আইকিউ সম্পন্ন মানুষই হন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।